আসসালামু আলাইকুম। চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তহুরা জেসমিন খান, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয় অবগত আছো যে ইংল্যান্ডের ইতিহাস বিষয়ে তোমাদের বেশ কয়েকটি ক্লাস গ্রহণ করা হয়েছে। ইংল্যান্ডের ইতিহাসে যে সময় অন্তর্ভুক্ত রয়েছে তাতে তিনটি যুগ: টিউডর যুগ, স্টুয়ার্ট যুগ, হ্যানোভারিয়ান যুগ এ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। আজকের ক্লাস হতে আমি টিউডর যুগের বিষয়ে পুনরালোচনা শুরু করতে যাচ্ছি। চলো মূল আলোচনা। প্রথমে টিউডর বংশের পরিচয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি। টিউডর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ওয়েন টিউডর। তিনি ওয়েলসের একজন নাইট ছিলেন। তিনি পঞ্চম হেনরির বিধবা পত্নী ক্যাথরিনকে বিয়ে করেন। তার দুজন পুত্র এডমান্ড টিউডর ও জেসপার টিউডর। পঞ্চম হেনরির পুত্র ষষ্ঠ হেনরি এডমান্ড টিউডরকে আর্ল অফ রিচমন্ড এবং জেসপার টিউডরকে আর্ল অফ পেমব্রোক পদে অধিষ্ঠিত করেন। এডমান্ড টিউডর ডিউক অফ সমারসেটের কন্যা মার্গারেট বোফোর্ডকে বিয়ে করেন। এডমান্ড ও মার্গারেটের একমাত্র পুত্র হেনরি টিউডর। এই হেনরি টিউডরই ইংল্যান্ডের টিউডর বংশের প্রথম রাজা। হেনরি টিউডর 1485 খ্রিস্টাব্দে সপ্তম হেনরি রূপে ইংল্যান্ডের সিংহাসন আরোহণ করেন। তার শাসনকাল 1509 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। হেনরি টিউডর 1485 খ্রিস্টাব্দে বসওয়ার্থের যুদ্ধে ইয়র্ক বংশীয় তৃতীয় রিচার্ডকে পরাজিত করে সপ্তম হেনরি রূপে ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। তিনি ল্যাঙ্কাস্টার রাজবংশের আত্মীয় ছিলেন। এই সূত্রে তিনি ইংল্যান্ডের সিংহাসনের দাবিদার ছিলেন। কিন্তু ইংল্যান্ডের সিংহাসনের উপর ল্যাঙ্কাস্টার রাজবংশের দাবি তেমন জোরালো ছিল না। সুতরাং উত্তরাধিকার নীতি অনুযায়ী সপ্তম হেনরির দাবিও অগ্রগণ্য ছিল না। প্রকৃতপক্ষে ইংল্যান্ডের সিংহাসনের সত্যিকার দাবিদার ছিলেন ডিউক অফ ক্ল্যারেন্সের পুত্র এডওয়ার্ড, যার উপাধি ছিল আর্ল অফ ওয়ারউইক। সিংহাসনের উপর সপ্তম হেনরির দাবি প্রতিষ্ঠিত হয় প্রথমে শক্তি জোরে, পরে পার্লামেন্টের অনুমোদন ক্রমে। সপ্তম হেনরি তার দাবিকে আরও সুদৃঢ় করার জন্য ইয়র্ক বংশীয় চতুর্থ এডওয়ার্ডের কন্যা এলিজাবেথকে বিয়ে করেন। এই বিয়ের ফলে ল্যাঙ্কাস্টার ও ইয়র্ক বংশের মিলন সাধিত হয়। শাসন কার্য পরিচালনা করতে গিয়ে সপ্তম হেনরি স্বরাষ্ট্রক্ষেত্রে কী কী নীতি গ্রহণ করেছিলেন? সপ্তম হেনরি ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করে উপলব্ধি করেন যে ইংল্যান্ডের 30 বর্ষব্যাপী গৃহযুদ্ধ, যা গোলাপের যুদ্ধ নামে পরিচিত, তার ফলে বহুদিন ধরে ইংল্যান্ডে যে আত্মকলহ চলছিল এবং সামন্তদের শক্তি বৃদ্ধি পাওয়াতে দেশে যে অরাজকতা বিশৃঙ্খলা বিরাজ করছিল, তা দূর করার জন্য একটি শক্তিশালী সরকারের প্রয়োজন। 30 বর্ষব্যাপী গোলাপের যুদ্ধ চলাকালীন সময়ে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা ব্যর্থ হয়ে যাওয়াতে হেনরি আরও উপলব্ধি করেন যে দেশের এই দুর্দিনে রাজশক্তি একমাত্র রক্ষাকবচ। জনগণ এই ধারণা পোষণ করত যে শক্তিশালী রাজা ছাড়া দেশে সুশাসনের আশা নেই। তাই সপ্তম হেনরি সিংহাসনে আরোহণ করেই ইংল্যান্ডে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য রাজশক্তিকে
অপ্রতিদ্বন্দ্বী ও অপ্রতিহত করে একটি স্বাধীন ও সুদৃঢ় সরকার গঠন করতে মনোনিবেশ করেন। রাজশক্তিকে সুদৃঢ় করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন সপ্তম হেনরি দেখা যাক। রাজশক্তিকে প্রবল করতে হলে প্রথমেই সামন্ত শক্তির ধ্বংস সাধন করা একান্তভাবে প্রয়োজন। সে সময়ে ইংল্যান্ডে সামন্তগণই ছিলেন সর্বেসর্বা। তাদের হাতে ছিল পার্লামেন্ট, বিচারক এবং জুরি। এই জন্য ইংল্যান্ডে যে আইন প্রচলিত ছিল তাও অগ্রাহ্য করার ক্ষমতা তাদের ছিল। প্রত্যেক সামন্তের একদল অনুচর থাকত। এসব অনুচর নিজ নিজ প্রভুর বিশেষ চিহ্নযুক্ত পোশাক পরত। এরূপ পোশাককে বলা হতো লিভেরি। সামন্তরা তাদের অনুচরদের ভরণ পোষণ নির্বাহ করতেন। এজন্য যোদ্ধা অনুচর রাখার এই প্রথাকে লিভেরি ও মেইনটেনেন্স বলা হয়। প্রশ্ন করা হয়, লিভেরি ও মেইনটেনেন্স প্রথা কি? সামন্তরা তাদের অনুচরদের সাহায্যে নিজ নিজ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতেন। সময় ও সুযোগ পেলে রাজার বিরুদ্ধেও বিদ্রোহ অস্ত্র ধারণ করতেন। ইংল্যান্ডের সাধারণ জনগণও তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। তাই সপ্তম হেনরি সামন্ত শক্তি খর্ব করার জন্য 1487 খ্রিস্টাব্দে একটি আইন পাশ করেন, যাতে বলা হয় যে সামন্তদের যোদ্ধা অনুচরগণ তকমা বা ব্যাজ ব্যবহার করলে এবং সামন্তগণ যোদ্ধা অনুচরদের ভরণ পোষণ নির্বাহ করলে আইন অনুসারে দণ্ডনীয় হবে। রাজা তার এই আইনটিকে কার্যকর করার ব্যাপারে অত্যন্ত সজাগ ছিলেন। অপরাধী যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন, তাকে শাস্তি দিতে রাজা কোনো অবস্থাতেই পিছপা হতেন না। এমনকি এই আইন লঙ্ঘন করার জন্য রাজা তার একান্ত বিশ্বস্ত সমর্থক আর্ল অফ অক্সফোর্ডকেও জরিমানা করেন। পূর্বে প্রভাবশালী সামন্তগণ জুরির কোনো কোনো সদস্যকে পালন করতেন। এসব জুরিকে তাদের মনিবের ইচ্ছা অনুসারে কার্য সম্পাদন করতে হতো। ফলে ওইসব সামন্তের অনুসারীরা যাই করুক না কেন, তাদের কোনো শাস্তি হতো না। সুতরাং রাজা সপ্তম হেনরি নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য সামন্তদের জুরি সদস্য পালন প্রথা রদ করেন। 15 শতকে মহাপরাক্রমশালী সামন্তরা জনসাধারণের উপর অত্যাচার করলেও অনেক সময় রাজার বিচারালয়ে তাদেরকে উপযুক্ত দণ্ডে দণ্ডিত করা সম্ভব হতো না। সপ্তম হেনরি এই প্রতাপশালী সামন্তদেরকে শাসন করার জন্য 1487 খ্রিস্টাব্দে স্ট্যাটিউট অফ প্রো ক্যামেরা স্টেলটা নামে এক আইনের বলে বিশেষ অধিকারপ্রাপ্ত একটি আদালত স্থাপন করেন, যা পরবর্তী সময়ে স্টার চেম্বার কোর্ট নামে পরিচিতি লাভ করে। স্টার চেম্বার কোর্টের বিচার কার্য পরিচালনা করতেন প্রিভি কাউন্সিলের সদস্য ও 2 জন বিচারপতি। এখানে অভিযুক্ত ব্যক্তির অজ্ঞাতে বিচার কার্য সম্পাদন করা হতো। বিচারকদের হাতে অর্থদণ্ড ব্যতীত নানা প্রকার শারীরিক দণ্ড বিধানের ক্ষমতা ছিল। এই কারণে স্টার চেম্বার কোর্ট অল্প সময়ের মধ্যে প্রভাবশালী সামন্তদের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। সারা টিউডর যুগে স্টার চেম্বার কোর্টটি স্থায়ী ছিল। স্টুয়ার্ট যুগে 1641 খ্রিস্টাব্দে এই বিচারালয়টিকে রদ করা হয়। রাজা সপ্তম হেনরি মফস্বলের বিচারালয়গুলোকেও কেন্দ্রীয় সরকারের কর্তৃত্বাধীনে আনেন। তিনি 1495 খ্রিস্টাব্দে একটি আইনের মাধ্যমে ঘোষণা দেন যে সিংহাসনের উপর রাজার দাবি ন্যায্য হোক বা অন্যায্য হোক, তাকে বিপদকালে সাহায্য করলে, অর্থাৎ কোনো সামন্তের বিপক্ষে কোনো প্রজা দেশদ্রোহিতার অপরাধে
দণ্ডনীয় হবে না। সামন্ত পরিচালিত পার্লামেন্টের প্রভাব থেকে রাজাকে মুক্ত রেখে রাজশক্তিকে প্রবল করতে হলে অর্থের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি। তাই রাজা সপ্তম হেনরি নানা কৌশলে অর্থ সংগ্রহ করতে চেষ্টা করেন। তিনি রাজা রিচার্ডের সমর্থকদের ভূসম্পত্তিসমূহ দখল করেন। যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করেন তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করেন। রাজা তরুণ উত্তরাধিকারীদের কাছ থেকে তাদের সম্পত্তিসমূহ নিয়ে নেন এবং তা সরকারের নিয়ন্ত্রণে আনেন। যদি কোনো অভিজাত ব্যক্তি উত্তরাধিকারী না রেখে মৃত্যুবরণ করতেন তাহলে রাজা তার সম্পত্তিসমূহ স্থায়ীভাবে দখল করে নিতেন। সপ্তম হেনরি তৃতীয় রিচার্ডের রাজত্বকালের বিধান উপেক্ষা করে চতুর্থ এডওয়ার্ডের নীতি অনুসরণপূর্বক দান গ্রহণের ব্যবস্থা করেন। কোনো সামন্ত সশস্ত্র অনুচর পালন করলে রাজা তাকে প্রচুর পরিমাণে জরিমানা করতেন। কেউ কোনো বিস্তৃত প্রাচীন আইন ভঙ্গ করলে তাকেও জরিমানা দিতে বাধ্য করা হতো। রাজা অনেক সময় ক্ষমা প্রদর্শন করে এবং অনেককে অনেক সুবিধা প্রদানের অঙ্গীকার করেও প্রচুর অর্থ সংগ্রহ করতেন। নাইট সম্প্রদায়ভুক্ত হওয়ার জন্য অভিজাত ব্যক্তিদেরকে ফিস দিতে হতো। সপ্তম হেনরি দেশের সকল আমদানি ও রপ্তানি দ্রব্যের উপর টনেজ ও পাউন্ড শুল্ক আদায় করতেন। বৈবাহিক সম্পর্ক স্থাপন এবং শান্তি চুক্তির মাধ্যমেও রাজা প্রচুর অর্থ লাভ করেন। রাজাকে অর্থ সংগ্রহের কাজে সহায়তা করেন ডার্লি ওয়ামসন নামক মন্ত্রীবর্গ। আর্চবিশপ মর্টনও অর্থ সংগ্রহের জন্য একটি নতুন উপায় বের করেন। তার প্রবর্তিত ব্যবস্থা মর্টনস ফর্ক নামে পরিচিতি লাভ করে। মর্টনস ফর্ক ব্যবস্থা হলো কোনো ব্যক্তি সচ্ছলতার মধ্যে থাকলে তাকে বলা হতো যে সে রাজাকে অর্থ দিতে সক্ষম, কাজে সে রাজাকে অর্থ দিতে বাধ্য। আবার কেউ দরিদ্র নিয়ে বাস করলে তাকে বলা হতো যে সে নিশ্চয় অর্থ সঞ্চয় করছে, সুতরাং সে রাজাকে তার সঞ্চিত অর্থ দিতে বাধ্য। তবে কোনো কোনো ঐতিহাসিক আর্চবিশপ মর্টনের এই নীতির সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। সপ্তম হেনরির গৃহীত ব্যবস্থার ফলে অল্প দিনের মধ্যেই রাজকোষ অর্থ সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে। সপ্তম হেনরির মৃত্যুকালে রাজকোষে 4,50,00,000 পাউন্ড মজুদ ছিল। এত অর্থ সঞ্চয় করতে পেরেছিলেন বলেই রাজাকে কখনো পার্লামেন্টের মুখাপেক্ষী হতে হয়নি। সপ্তম হেনরির প্রবর্তিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলা হয়। কেন আলোচনা করি? প্রথমত, টিউডর যুগের পূর্বে রাজতন্ত্রের উপর সামন্তদের আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। তখন দেশের মধ্যে সামন্তরাই ছিলেন সর্বসর্বা। সপ্তম হেনরির রাজত্বকালে সামন্তদের শক্তি বিপুলভাবে হ্রাস পায়। তাদের কোনো আধিপত্য ছিল না, সেখানে শুধু রাজারই আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সামন্ত শক্তির হ্রাসের ফলে সপ্তম হেনরির রাজতন্ত্রের যে ধারা সৃষ্টি হয় তাতে নতুনত্বের পরিচয় পাওয়া যায়। দ্বিতীয়ত, পার্লামেন্টের সাথে সপ্তম হেনরির যে সম্পর্ক দেখা যায় তা বিশ্লেষণ করলেও তাতে নতুনত্বের আভাস পাওয়া যায়। তিনি মধ্যযুগীয় ধারায় পার্লামেন্টকে ব্যবহার করেছিলেন। 1485 থেকে 1509 খ্রিস্টাব্দ পর্যন্ত সপ্তম হেনরির 24 বছরের রাজত্বকালে সপ্তম হেনরি মাত্র কয়েকবার পার্লামেন্ট আহ্বান করেন, কিন্তু সেগুলো ছিল খুবই স্বল্প সময়ের জন্য এবং সংখ্যায় কম। তিনি পার্লামেন্টের মাধ্যমে এত আইন প্রণয়ন করেছিলেন যা ইতিপূর্বে আর হয়নি। ঐতিহাসিক মোটল্যান্ডের মতে সপ্তম হেনরির সময়ে আইন প্রণয়নের ব্যাপারে পার্লামেন্টের কর্তৃত্ব ছিল সম্পূর্ণ নতুন। তার সময়ই প্রথম স্বীকৃত হয় যে সংবিধি, যাকে ইংরেজিতে স্ট্যাটিউট বলা হয়, সব কর্তৃত্ব পার্লামেন্টের থেকে উদ্ভূত। সপ্তম হেনরির রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র এভাবে অভিহিত করা যায়।
তৃতীয়ত, চার্চ ও পোপ এর সঙ্গেও সপ্তম হেনরির সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ। তিনি চার্চকে সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে এনেছিলেন। চার্চের প্রধান পোপের সঙ্গে তার সম্পর্ক ভালো হলেও তিনি কখনোই অন্ধভাবে পোপের আধিপত্য মেনে নেননি। যখনই পোপের সঙ্গে তার মতানৈক্য হয়েছিল তখনই তিনি তার নিজস্ব মতকে প্রাধান্য দিয়েছেন। ফলে এক্ষেত্রেও নতুন অধ্যায়ের সূত্রপাত হয়। চার্চ ও পোপের সঙ্গে সম্পর্ক ভালো রেখেও রাজার কর্তৃত্ব বজায় রাখা যায়, তিনি তা দেখিয়েছিলেন। চতুর্থত, বিভিন্ন কারণে টিউডর যুগের পূর্বের রাজকীয় শক্তি খুবই দুর্বল ছিল, কিন্তু সপ্তম হেনরির নতুন রাজতন্ত্রের রাজশক্তি দুর্বল ছিল না। তিনি মধ্যযুগীয় রাজশক্তির দুর্বলতার পেছনে বিদ্যমান কারণসমূহ দুর্বৃত্ত করে রাজশক্তিকে শক্তিশালী করেন। ফলে দেশের রাজশক্তির স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়। পঞ্চমত, সপ্তম হেনরির সময় ইংল্যান্ডে প্রথমে এক জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। প্রাক টিউডর যুগে ইংল্যান্ডের জনসাধারণ ইংরেজ জাতি হিসেবে পরিচিত ছিল না, তারা ছিল খ্রিস্টান রাজ্যের অধিবাসী। এ সময়ে তারা ধর্মক্ষেত্রে চার্চের পোপ এবং রাজনৈতিক ক্ষেত্রে সম্রাটের সার্বভৌম শাসন মেনে চলত। কিন্তু সপ্তম হেনরির শাসনকালে জনগণ অতীতের বিরাজমান অরাজকতা ও নৈরাজ্যের কথা ভেবে নিজেদের এবং নিজেদের সম্পর্কে সচেতন হতে শুরু করে। এ সময়ে সর্বস্তরের মানুষ শান্তি কামনা করেছিল এবং এই শান্তি কীভাবে প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে চিন্তিত ছিল। ফলে তাদের নিকট তখন খ্রিস্টান জগতের রাষ্ট্রীয় ঐক্য অপেক্ষা জাতীয়তার আদর্শে বড় হয়ে দেখা দেয়। তারা বুঝতে পেরেছিল যে শক্তিশালী রাজতন্ত্র ছাড়া দেশের উন্নতি হবে না, তাই তারা সপ্তম হেনরির শক্তিশালী রাজতন্ত্রকে স্বাগত জানায়। সপ্তম হেনরিও তার রাজতন্ত্রকে আরও শক্তিশালী করে জনগণের আশাকাঙ্ক্ষা, চরিতার্থ ও মনস্কামনা পূরণের জন্য সচেষ্ট হন। এ থেকে ইংল্যান্ডে শুরু হয় অক্সফোর্ড আন্দোলন। ইংল্যান্ডের ইতিহাসে এই আন্দোলনের গুরুত্ব অপরিসীম। অক্সফোর্ড আন্দোলনের ফলে ইংল্যান্ডের জনগণ প্রথম স্বাধীনভাবে চিন্তা করতে শেখে। এই নবজাগরণের দৃষ্টিকোণ থেকে সপ্তম হেনরির রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলে আখ্যায়িত করা যায়। ষষ্ঠত, প্রাক টিউডর শাসন ব্যবস্থায় প্রচলিত কাউন্সিল অফ দি নর্থ, কাউন্সিল অফ দি ওয়েলস এবং অন্যান্য স্থানীয় পরিষদগুলো বিকেন্দ্রীভূত আধিপত্য ভোগ করত। কিন্তু সপ্তম হেনরির সময়ে প্রশাসনিক ক্ষেত্রে এ সকল কাউন্সিলের প্রাধান্য লোপ পায়। এ সময়ে রাজার কাউন্সিলকে একটি শক্তিশালী যন্ত্রে পরিণত করে সমগ্র শাসন ব্যবস্থাকে কেন্দ্রীকরণ করা হয়। সপ্তম হেনরি প্রশাসনিক ব্যবস্থাকে কার্যকর, শক্তিশালী, গতিশীল করেছিলেন। প্রশাসনিক ক্ষেত্রে তার নতুন শক্তি ছিল তার নিয়োজিত বিশ্বস্ত, অনুগত ও দক্ষ কর্মচারীরা। তিনি এমন দক্ষ লোকদের নিয়োগ দিয়েছিলেন যে দ্বারা টিউডর পূর্ব যুগে বিরাজমান অরাজকতা ও নৈরাজ্য দূর করে দেশকে রক্ষা করতে এবং দেশকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। সপ্তমত, সপ্তম হেনরির শাসন ব্যবস্থায় অভিনবত্বের ছাপ ছিল। তিনি শুধু অন্ধভাবে মধ্যযুগীয় ধারাগুলোর অনুসরণ করেননি, বরং সেগুলোকে নতুন দৃষ্টিভঙ্গির আলোকে নতুনভাবে প্রবর্তন করার চেষ্টা করেন। তিনি চেম্বার সিস্টেমকে অন্ধভাবে অনুসরণ করেননি। প্রথমে তিনি চেম্বার সিস্টেমকে বন্ধ করে এক্সচেকার সিস্টেম চালু করেছিলেন, কিন্তু যখন এই ব্যবস্থার ত্রুটিসমূহ পরিলক্ষিত হয় তখন তিনি তা পরিত্যাগ করে চেম্বার সিস্টেমকে পুনরায় প্রবর্তন করেন। চেম্বার সিস্টেম সম্পর্কে রাজা হেনরির দৃষ্টিভঙ্গিও তার পূর্বসূরিদের চেয়ে পৃথক ছিল। তার এই পৃথক দৃষ্টিভঙ্গির যথার্থ প্রতিফলন দেখতে পাওয়া যায় তার বায়ানযুক্তির মধ্যে। তিনি
প্রথম রাজা যিনি ইংরেজ ব্যবসায়ীদের সুযোগ সুবিধা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এবং নৌশক্তি বাণিজ্য প্রসারের উপর জোর দেন। তিনি নতুন নতুন দেশ আবিষ্কারের প্রেরণা যোগাতেন। তিনি জন ও সেবাস্টিয়ান ক্যাবটকে সাহায্য করেছিলেন। তার সময়ে দুঃসাহসিক ব্যবসায়ীরা হ্যান্সেটিক লীগ ও ভেনিসের একচেটিয়া বাণিজ্যের প্রাধান্যকে ক্ষুণ্ণ করে ইংরেজ ব্যবসায়ীদের ও বাণিজ্যের প্রসারের পথকে সুগম করেন। তিনি ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য নেদারল্যান্ডের সাথে ম্যাগনাস ইন্টারকার্সাস ও ম্যালাস ইন্টারকার্সাস দুটি চুক্তি এবং ফ্রান্সের সাথে ইটাপলসের চুক্তি স্থাপন করেন। এর ফলে ইংল্যান্ডের বাণিজ্য ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হয়, দেশে আর্থিক সচ্ছলতা আনয়িত হয় এবং তার শাসন ব্যবস্থার ভিত্তি সুদৃঢ় হয়। তাই বলা যায় যে আর্থিক শাসন ব্যবস্থার পরিপূরক হিসেবে সপ্তম হেনরির গৃহীত বাণিজ্য নীতি নিঃসন্দেহে নতুনত্বের পরিচয় বহন করে। ঐতিহাসিক C.H. উইলিয়াম বলেন যে সপ্তম হেনরি অর্থব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন এবং তা আধুনিকীকরণ। অষ্টমত প্রাক টিউডর যুগে রাজার সঙ্গে ইংল্যান্ডের সাধারণ জনগণের তেমন কোনো যোগাযোগ বা সম্পর্ক ছিল না। যারা খাস জমি চাষ করত শুধু তাদের সাথে রাজার কিছুটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু সপ্তম হেনরির রাজত্বকালে রাজশক্তি বৃদ্ধি পায়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে রাজার নিয়ন্ত্রণ ক্ষমতা ব্যাপক বিস্তার লাভ করে এবং সেই সাথে রাজার সঙ্গে জনসাধারণের প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক ও যোগাযোগ স্থাপিত হয়। পরিশেষে বলা যায় যে সপ্তম হেনরির রাজতন্ত্রে কাঠামোগত কোনো পরিবর্তন সাধিত না হলেও তিনি যেভাবে তার রাজতন্ত্রকে পরিচালনা করেছিলেন তাতে নতুনত্বের ছাপ অবশ্যই বিশেষভাবে পরিলক্ষিত হয়, আর সে কারণেই তার রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলে অভিহিত করা যায়। সপ্তম হেনরির মৃত্যুর পরে তার পুত্র অষ্টম হেনরি 1509 খ্রিস্টাব্দে মাত্র 18 বছর বয়সে ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। তার শাসনকাল 1547 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। অষ্টম হেনরির শাসনকালের উল্লেখযোগ্য ঘটনা ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাব। মধ্যযুগে পোপ খ্রিস্টান জগতের প্রধান ধর্মগুরু ছিলেন এবং ধর্মীয় ব্যাপারে তিনিই ছিলেন সর্বসর্বা। এ সময় তার হাতে অনেক রাজনৈতিক ক্ষমতাও ছিল। তিনি রাজনৈতিক ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করেছিলেন। এজন্য পোপ প্রায় রাষ্ট্রীয় ব্যাপারে হস্তক্ষেপ করতেন। পোপের ক্ষমতা এত বেশি ছিল যে ইউরোপের রাজারা তখন কোনো কোনো ক্ষেত্রে তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারতেন না। রাষ্ট্রীয় ব্যাপারে পোপের এই হস্তক্ষেপ রেনেসাঁর আদর্শে উদ্বুদ্ধ রাজন্যবর্গ প্রীতির চোখে দেখতেন না। তাই তারা পোপের প্রভাব থেকে মুক্তি লাভের আশায় এবং নিজেরা সার্বভৌম ক্ষমতার প্রতিষ্ঠার জন্য পোপের ক্ষমতাকে খর্ব করতে সচেষ্ট হন। পোপ এ সময় অত্যন্ত জাঁকজমক ও বিলাসিতার মধ্যে জীবনযাপন করতেন। তার নিকট তখন ধর্ম অপেক্ষা রাজা ও রাজনীতি বড় ছিল। বিশপগণ অতিমাত্রায় পার্থিব ও দুর্নীতিপরায়ণ হয়ে পড়েছিলেন। বিভিন্ন স্থানে সন্ন্যাসী ও সন্ন্যাসিনীগণ মঠ স্থাপন করে ধর্মের নামে অনাচার করতেন। বস্তুত তখন ধর্ম হয়ে উঠেছিল কতগুলো অন্ধবিশ্বাস, কুসংস্কার ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সমষ্টি। তাই সকলেই চার্চ সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেন। ইউরোপীয় রাজনীতি ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ করার জন্য অষ্টম হেনরি ও তার উপদেষ্টা টমাস উলসি যখন খুবই ব্যস্ত ছিলেন, তখন ইউরোপের ধর্ম সংস্কারের এক প্রবল আন্দোলন শুরু হয়। 16 শতকের এই ধর্ম সংস্কার আন্দোলন ইতিহাসে রিফরমেশন নামে অভিহিত। ধর্ম সংস্কার আন্দোলন প্রথমে শুরু হয় জার্মানিতে, পরে ক্রমে ক্রমে ইউরোপের বিভিন্ন দেশে এর বীজ ছড়িয়ে পড়ে।
ইংল্যান্ডও এই আন্দোলনের প্রভাবে প্রভাবান্বিত হয়। ইংল্যান্ডের ধর্ম সংস্কারের আসল কারণ ছিল অষ্টম হেনরির ব্যক্তিগত ইচ্ছা। ইংল্যান্ডের ধর্ম সংস্কার রাজার ব্যক্তিগত কারণে শুরু হলেও এর পিছনে রাজনৈতিক ও অন্যান্য কারণও ছিল। অষ্টম হেনরি পোপের কর্তৃত্বকে বিলুপ্ত করে ইংল্যান্ডের চার্চকে জাতি প্রতিষ্ঠানে পরিণত করে সেখানে রাজার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে আগ্রহী ছিলেন। অষ্টম হেনরি তার স্ত্রী ক্যাথরিনের উপর অত্যন্ত বিরক্ত ছিলেন। পুত্রহীনা রানী ক্যাথরিন অকালে বার্ধক্য পীড়িতা ছিলেন। ইতিমধ্যে অষ্টম হেনরি আবার অ্যান বোলিন নামক এক সুন্দরী মহিলার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, কিন্তু ইংরেজদের সামাজিক নিয়ম অনুসারে অ্যান বোলিনকে বিবাহ করতে হলে ক্যাথরিনকে ত্যাগ করা প্রয়োজন। তাই অষ্টম হেনরি 1527 খ্রিস্টাব্দে তার স্ত্রী ক্যাথরিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করার অনুমতি আনার জন্য তার উপদেষ্টা টমাস উলসিকেও নির্দেশ দেন, কিন্তু উলসির পক্ষে পোপের কাছ থেকে রাজার বিবাহ বিচ্ছেদের অনুমতি আনা সম্ভব হয়নি। পোপ এই ব্যাপারে ভীষণ অসুবিধার মধ্যে পড়েন। একদিকে ক্যাথরিন, অন্যদিকে অষ্টম হেনরি। তাই তিনি নিজে অষ্টম হেনরির বিবাহ সমস্যার বিচার না করে উলসি এবং অন্য একজন ইটালীয় ধর্মাচার্যের উপর এই বিচারের ভার দেন। 2 বছর অতিবাহিত হয়ে গেলে তারা কোন সিদ্ধান্তে না পৌঁছাতে পারলে শেষ পর্যন্ত পোপ নিজেই বিচার কার্যের ভার গ্রহণ করেন। 1529 খ্রিস্টাব্দে পোপ রাজার বিরুদ্ধে রায় দেন। রাজা পার্লামেন্টের সাহায্যে পোপকে ভীত সন্ত্রস্ত করতে মনস্থির করেন এবং এই উদ্দেশ্যে তিনি 1529 খ্রিস্টাব্দে পার্লামেন্ট আহ্বান করেন। এই পার্লামেন্ট ইতিহাসে রিফরমেশন পার্লামেন্ট নামে পরিচিত। 7 বছর স্থায়ী ছিল এই পার্লামেন্ট। এই পার্লামেন্টের মাধ্যমে অষ্টম হেনরি কিছু আইন পাশ করে অতি সহজে ইংল্যান্ডে পোপের কর্তৃত্ব বিলোপ করতে সক্ষম হন। 1529 খ্রিস্টাব্দে চার্চের কতগুলো লাভজনক আইন গৃহীত করা হয়। 1530 খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ প্রিমুনার অনুসারে যাজকদেরকে অভিযুক্ত করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এরপর যাজকদের সাবমিশন অফ ক্লার্জি নামক একটি দলিলে দস্তখত করতে বাধ্য করা হয়। এর দ্বারা রাজার অনুমোদন ছাড়া চার্চ কর্তৃপক্ষের চার্চ সংক্রান্ত বিষয়ে আইন প্রণয়ন ক্ষমতা রহিত করা হয়। 1532 খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ অ্যানার্স নামক একটি আইন পাশ করে পোপের কাছে অ্যানার্স ও পিটারটনস নামক কর প্রেরণ নিষিদ্ধ করা হয়। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য যে যাজকগণের যাজক পদ ও গ্রহণের পর প্রথম বছরের আয়কে অ্যানার্স বলা হয়। যাজকদের প্রথম বছরের এই অর্জিত অর্থ পোপকে দেওয়ার রীতি ছিল। 1533 খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ অ্যাপিল দ্বারা পোপের দরবারে মামলার আপিল প্রেরণ নিষিদ্ধ করা হয়। উক্ত ক্ষমতা ইংল্যান্ডের যাজক সভার আপার হাউসের উপর ন্যস্ত করা হয়। এই আইনের বলে আর্চ বিশপ ক্র্যানমার চার্চ বিচারালয়ের প্রধান বিচারপতি হিসেবে বিবাহ বিচ্ছেদ মামলার বিচার করে অষ্টম হেনরির পক্ষে রায় দিলে হেনরি ক্যাথরিনের সাথে বিবাহ বিচ্ছেদ করে অ্যান বোলিনকে বিয়ে করেন। এরপরে 1534 খ্রিস্টাব্দে হেনরি বিখ্যাত অ্যাক্ট অফ সুপ্রিমেসি প্রণয়ন করে রাজাকে ইংল্যান্ডের চার্চের সর্বময় প্রভু বা কর্তা ঘোষণা করেন। চৌত্রিশ খ্রিস্টাব্দে পার্লামেন্ট উত্তরাধিকার আইন বা অ্যাক্ট অফ সাকসেশন প্রণয়ন করে, যার মাধ্যমে স্থির হয় যে অষ্টম হেনরি ও অ্যান বোলেনের সন্তান সন্ততি ইংল্যান্ডের সিংহাসন উত্তরাধিকারী হবে এবং সকল প্রজাকে এই আইনটিকে স্বীকার করে শপথ গ্রহণ করতে হবে, অন্যথায় তারা রাজদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হবে।
ইংল্যান্ডের চার্চের উপর হতে পোপের কর্তৃত্ব বিলুপ্ত করার পর হেনরি ইংল্যান্ডে পোপের কর্তৃত্বের অন্যতম বিশেষ উৎস সন্ন্যাসীদের মঠগুলোর উচ্ছেদ সাধনে মনোনিবেশ করেন। এ ব্যাপারে তার প্রধান পরামর্শদাতা টমাস ক্রমওয়েলকে দায়িত্ব দেন। ক্রমওয়েল মঠগুলোর অবস্থা পরিদর্শন করবার জন্য একটি কমিশন নিয়োগ করেন। এই কমিশনের রিপোর্টের দ্বারা 1536 খ্রিস্টাব্দে পার্লামেন্টের একটি আইন 375টি ক্ষুদ্র ক্ষুদ্র মঠ উচ্ছেদ করে। পরবর্তী 3 বছরে অষ্টম হেনরি এক এক করে বড় মঠগুলো উচ্ছেদ করেন। মঠগুলো উচ্ছেদ করায় অষ্টম হেনরি প্রচুর ধন সম্পদ লাভ করেন। তদ্বারা তিনি দুর্গ, নৌবহর, বিদ্যালয় ও কিছু অনহিত প্রতিষ্ঠান নির্মাণ করেন এবং সর্বোপরি পোপ ও চার্চের বিরুদ্ধে নিজের সমর্থনে একটি শক্তিশালী সমর্থক দল গঠন করতে সক্ষম হন। ক্র্যানম্যানের প্রভাবে তত্ত্বীয় বা নীতিগত পরিবর্তনের দিকে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের যে মন্তর অগ্রগতি হয়েছিল তা শীঘ্রই বন্ধ হয়ে যায়। কারণ পোপের সাথে সম্পর্কচ্ছেদ করলেও রাজা অষ্টম হেনরি মার্টিন লুথারের প্রোটেস্ট্যান্ট ধর্ম গ্রহণের বিরোধী ছিলেন এবং দেশে যাতে প্রোটেস্ট্যান্ট ধর্মমতের প্রসার করতে না পারে সেজন্য তিনি 1539 খ্রিস্টাব্দে পার্লামেন্টকে দিয়ে 6 দফা বিধি নামে একটি আইন প্রণয়ন করে। তার মাধ্যমে ক্যাথলিক চার্চের কয়েকটি মূলনীতি পুনঃপ্রতিষ্ঠা করেন, যাতে 6টি বিধি রয়েছে। এই 6টি বিধি হল: 1. ট্রান্সসাবস্ট্যান্টিয়েশন বা লর্ড সাপারের রুটি ও মদকে খ্রিস্টের স্বাভাবিক দেহ রক্তে রূপান্তরে বিশ্বাস। 2. ধর্মযাজকদের চিরকৌমার্য। 3. ধর্মযাজকদের নিকট গোপনে পাপ স্বীকার। প্রাইভেট মেসেজ বা ব্যক্তিগত খ্রিস্টের ভোজের উৎসব। পবিত্রতা রক্ষার চিরন্তন শপথ। এবং 6. সাধারণের জন্য শুধু এক দ্রব্যে মদ ভিন্ন রুটি দ্বারা কমিউনিয়ন বা খ্রিস্টীয় ভোজের উৎসব পালন। এই 6 দফা বিধি বা এর যে কোনো একটি বিধি অমান্য করার অপরাধে দণ্ডের বিধানও সংযুক্ত করা হয়। অষ্টম হেনরির প্রধান উপদেষ্টাগণের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন টমাস উলসি, টমাস মুর, টমাস ক্রমওয়েল। টমাস উলসি অষ্টম হেনরির প্রধান উপদেষ্টা হিসাবে 15 বছর যাবৎ ইংল্যান্ডের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি পরিচালনা করে অসামান্য দক্ষতার পরিচয় দেন। অক্সফোর্ডের ম্যাকডোনাল্ড কলেজ হতে মাত্র 15 বছর বয়সে সর্বোচ্চ ডিগ্রি লাভ করে তিনি বয় ব্যাচেলর নামে পরিচিতি লাভ করেন। অষ্টম হেনরির বৈদেশিক নীতির কৃতিত্ব মূলত তারই প্রাপ্য। তিনি প্রথম ইংরেজ রাজনীতিবিদ যিনি ইউরোপীয় রাজনীতির ক্ষেত্রে ইংল্যান্ডের জন্য এক বিশেষ স্থান অধিকার করতে সক্ষম হন এবং ইংল্যান্ডের পররাষ্ট্রনীতিতে ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তিসাম্য নামে এক নতুন নীতি প্রবর্তন করেন। টমাস মুর সপ্তম হেনরির মন্ত্রী কার্ডিনাল মর্টনের গৃহে প্রতিপালিত হন। 1523 খ্রিস্টাব্দে তিনি কমন সভার স্পিকার নির্বাচিত হন এবং টমাস উলসির পতনের পর চ্যান্সেলর পদে নিযুক্ত হন। তিনি ক্যাথরিনের সাথে হেনরির বিবাহ বিচ্ছেদের বিরোধী ছিলেন। শীঘ্রই তিনি হেনরির বিরোধভাজন হন। কিছুকাল পরে অ্যাক্ট অফ সুপ্রিমেসি অনুসারে রাজাকে ইংল্যান্ডের চার্চের প্রধান হিসেবে স্বীকার করতে অসম্মতি জ্ঞাপন করার অপরাধে হেনরি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। স্যার টমাস মুর ছিলেন তার যুগের একজন প্রসিদ্ধ চিন্তানায়ক। তিনি ইউটোপিয়া বা সবকিছু দেশ নামক একখানি গ্রন্থ রচনা করেন, কালজয়ী খ্যাতি অর্জন করেন। স্যার টমাস মুরের পতনের পর অষ্টম হেনরির প্রধান উপদেষ্টার পদ লাভ করেন টমাস ক্রমওয়েল। ক্রমওয়েল হেনরির পোপ বিরোধী নীতি কার্যকর করার প্রধান হাতিয়ার ছিলেন। তার কর্মক্ষমতায় সন্তুষ্ট হয়ে হেনরি তাকে ধর্মীয় কাজ পরিচালনা করার জন্য ভাইকার জেনারেল পদে এবং মঠ বিনাশের কাজে নিযুক্ত করেন। ক্রমওয়েল ছিলেন হেনরির পক্ষে কাজের লোক। তিনি হেনরিকে সাধ্যমতো সব বিষয়ে সাহায্য করতেন। ক্রমওয়েল হেনরিকে অ্যান অফ ক্লিপসকে বিবাহ করার পরামর্শ দিয়েছিলেন। অ্যানের রূপহীনতার জন্য এই বিবাহ মনোমত না হয় হেনরি
ক্রমওয়েলকে রাজার প্রতি বিশ্বাসঘাতকতার অপরাধে অভিযুক্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। টিউডর রাজা অষ্টম হেনরির বিবাহিত জীবন ছিল বেশ বৈচিত্র্যময়। এই প্রসঙ্গে অষ্টম হেনরির সংক্ষিপ্ত বিবাহিত জীবন আলোচনা করা হলো। অষ্টম হেনরি তার জ্যেষ্ঠ ভ্রাতা আর্থারের বিধবা পত্নী ক্যাথরিনকে বিয়ে করেন। ক্যাথরিন ছিলেন তার প্রথমা পত্নী। তার একমাত্র সন্তান ম্যারি 1533 হতে 1536 খ্রিস্টাব্দ পর্যন্ত হেনরি দ্বিতীয় পত্নী অ্যান বোলেনের সাথে বিবাহিত জীবনযাপন করেন। তার কন্যা এলিজাবেথ। অ্যান বোলেনের ঔদ্ধত্যে ক্ষুব্ধ হয়ে হেনরি তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করে পরদিন জ্যান স্যামুর নামে এক মহিলাকে বিয়ে করেন। জ্যান স্যামুরের গর্ভে তার এডওয়ার্ড নামে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। পুত্রের জন্মের অল্পকাল পরেই মাতার মৃত্যু হয়। তখন হেনরি অ্যান অফ ক্লিভস নামে পরিচিত এক জার্মান রাজকুমারীকে বিয়ে করেন। অ্যানের রূপহীনতায় বিরক্ত হয়ে হেনরি তার সাথে বিবাহ বিচ্ছেদ করেন। হেনরির পরবর্তী পত্নী ক্যাথরিন হাওয়ার্ড। অল্পকালের মধ্যে রাজা হেনরি তাকেও অবিশ্বস্ততার অভিযোগে প্রাণদণ্ডে দণ্ডিত করেন। তারপর হেনরি ক্যাথরিন পার নামে আরো একজন মহিলাকে বিয়ে করেন। তিনি হেনরির সর্বশেষ ষষ্ঠ পত্নী। আজকের আলোচনা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।